আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ বাংলা সাহিত্যের এক কালজয়ী সনেট, যা চতুর্দশপদী কবিতা নামেও পরিচিত। কবির প্রবাস জীবনের সেই সুদূর ফ্রান্সের ভরসাই নগরীতে বসে তিনি যে শৈশবে আসলে এই বাংলার মাটিতে যেই কপোতাক্ষ নদের আশেপাশে কাটিয়েছেন, এই স্মৃতিকে আসলে আকুলভাবে এই কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। এই কবিতাটি আসলে তিনি যখন লিখেছিলেন, আসলে তখন এই কবি মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভরসাই নগরীতে আসলে বসবাস করতেন। বিদেশ থাকা অবস্থায় তিনি এই কবিতাটি আসলে রচনা করেছেন। তো এই কবিতাটি আসলে বুঝতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে, সেটা হচ্ছে যে এই মাইকেল মধুসূদন দত্তের একটি বিশাল কাহিনী রয়েছে। এই কাহিনীটাকে আগে আমাদের জানতে হবে। চলুন আসলে কাহিনীটা আমরা আগে জেনে আসি। কাহিনীটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম দিকে তিনি যখন আসলে কবিতা লেখা শুরু করেন, তখন তিনি আসলে এই বাংলাদেশেই আসলে কবিতা লিখতেন এবং বসবাস করতেন তার এলাকাতেই। সেই কপোতাক্ষ নদের তীরেই তিনি আসলে বসবাস করতেন। সেখানে বসবাস করা অবস্থায় তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক আসলে বাংলা সাহিত্যে বড় অবদান রেখেছেন। এরপরে হচ্ছে যে উনি একটা সময় আসলে ভাবতে শুরু করেন যে তিনি যে আসলে যেই হিন্দু ধর্মে আসলে তিনি বসবাস করতেছেন, এই ধর্মটা আসলে তাকে মূল্যায়ন করতে পারবে না। তার ভিতরে একটা অহংকারী ভাব চলে আসছিল যে আমি এত বড় একজন মানুষ, আমি এরকম করতেছি, এরকম লিখতে পারি, তো আমি যেই ধর্মে আছি এই ধর্ম আসলে আমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না। এই জন্য তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এরপরই তার নামের পূর্বে মাইকেল এই যে শব্দটি যুক্ত করা হয়। আসলে খ্রিস্টান ধর্ম তিনি যখন প্রথম গ্রহণ করেন, তখনই তার এই যে নামের পূর্বে মাইকেল এই শব্দটা চলে আসে। এরপরে হচ্ছে যে উনি এক সময় ভাবতে থাকে, তার ভিতরে যে অহংকারটা জাগ্রত হয়, এই অহংকারের পরিপ্রেক্ষিতে তিনি আসলে একটা সময় নিজে ভাবতে শুরু করেন যে এই যে আমি বাংলাদেশে আসলে রয়েছি, এখানে যে লেখালেখি করি, এখানে বসবাস করি, এটা যে আমার জন্মভূমি, এই জন্মভূমি আসলে আমাকে মূল্যায়ন করতে পারবে না। তিনি নিজেকে নিয়ে অহংকার মনোভাব তৈরি করতেছেন। তিনি নিজে যেই জন্মভূমিতে জন্ম নিয়েছেন, সেই জন্মভূমিকেই তিনি আসলে একটা সময় ভাবতে শুরু করেন যে আসলে এই জন্মভূমি তাকে মূল্যায়ন করতে পারবে না। এইটার পরিপ্রেক্ষিতে তিনি একটা সময় আসলে এই দেশ ছেড়ে চলে যান ফ্রান্সে চলে যান। তার সেই বিদেশ কর্পোরেট লাইফ এবং কি যে এই দেশ তাকে মূল্যায়ন করতে পারবে না, এই জন্য তিনি সেখানে চলে যান এবং ইংরেজিতে কবিতা লেখা শুরু করেন। তিনি যখন আসলে সেখানে গিয়ে ইংরেজিতে কবিতা লেখা শুরু করেন, তিনি আসলে সেই বাংলা ভাষায় তিনি যে কবিতা লিখে মানুষের মনোরঞ্জন করেন, কিন্তু ফ্রান্সে যাওয়ার পরে তিনি আসলে অনেক কবিতা অনেক কিছু লিখে আসলে সেই ইংরেজি ভাষায় তিনি আসলে মানুষকে, ভিউয়ার্স যারা আসলে তাদেরকে সেইরকমভাবে মনোরঞ্জন করতে পারেন না। এরপরে হচ্ছে যে আসলে তিনি নিজের সেই শৈশবের কথা মনে হয়, যখন তিনি কপোতাক্ষ নদের তীরে বসবাস করেছেন, তার শৈশবে অনেক স্মৃতি রয়েছে এই নদীর আশেপাশে, এবং তিনি তখন এই দেশের কথা ভাবতে শুরু করেন। এরপরেই এই কবিতাটি মূলত তিনি লিখেছেন এবং কবিতাটির নাম দিয়েছেন কপোতাক্ষ নদ, তার সেই শৈশবের সেই নদীটিকে নিয়ে। তো এখন আমাদের এই মাইকেল মধুসূদন দত্তের গল্পটা আসলে মোটামুটি শেষ। এখন হচ্ছে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে এই কবিতাটা বুঝতে হলে, সেটা হচ্ছে এই যে সনেট, কালজয়ী সনেট, চতুর্দশপদী কবিতা, এটা আসলে কোত্থেকে আসলো বা কিভাবে কি, এই বিষয়টাকে আমাদের জানতে হবে। এই শব্দটা আসলে আমরা অনেকেই মুখস্থ করি বা জানি, কিন্তু আসলে এই শব্দটার মানে আসলে কি, এটার উৎপত্তি কোথা থেকে, এটা আমরা অনেকে জানি না। তো এটা আসলে আমরা এখন জেনে নেই। ইতালীয় রেনেসাঁ যুগের প্রখ্যাত কবি ফ্রান্সিসকো পেত্রাক আসলে এই সনেটের প্রবক্তা। সনেট, এটার প্রতিশব্দ হচ্ছে চতুর্দশপদী কবিতা। তো এই যে গঠনশৈলী বিশ্ব সাহিত্যে আসলে অনন্য স্থান দখল করে আছে এই গঠনশৈলীটা, এটা একটা আসলে কবিতার গঠনশৈলীর নাম। এই শৈলী মূলত তার নাম অনুসারে আসলে এই যে পেত্রাকীয় সনেট নামে পরিচিত। তার কেউ কোনো কিছু যে আবিষ্কার করার পরে আসলে আমরা সেই নামটির, জিনিসটার নামের আগে আসলে সেই লেখকের নামটা আমরা আসলে যুক্ত করে দিই। তো সেই সূত্রেই এখানে মূলত এই যে পেত্রাকীয় সনেট এইটা আসছে। এই আপনার এখানে যে পেত্রাকীয়, এটা হচ্ছে যে আসলে এখানে আপনার এই যে তৈরি করছে সনেটটা, আসলে যে প্রবক্তা তার নাম অনুসারে।
তো এই সনেটের আসলে আমরা এখন এই পুরা সনেট বিস্তারিত আসলে বুঝে নিই। পেত্রাগীয় সনেট মোট 14টি পাঙ্গক্তিতে আসলে বিন্যস্ত থাকে। এর দুটি অংশ থাকে, একটা হচ্ছে যে অষ্টক এবং আরেকটি হচ্ছে যে ষষ্ঠক। অষ্টক প্রথম যে 8টি মানে চরণ থাকে, পাঙ্গক্তি থাকে, এই প্রথম 8টি চরণকে আসলে অষ্টক বলা হয়। অষ্টকে আসলে মূলত কবি আসলে তার সমস্যা, আবেগ বা যে বিষয় নিয়ে আসলে দৃশ্যপট নিয়ে তিনি আসলে কবিতা লিখতে চান, সেই বিষয়টি নিয়ে, সমস্যা নিয়ে আসলে উল্লেখ করেন। এবং পরের যে 6টি চরণ থাকে বা পাঙ্গক্তি থাকে, এই পরের 6টি নিয়ে আসলে ষষ্ঠক। এই ষষ্ঠকে মূলত এর সমাধান বা যে উত্তর, তিনি যে প্রশ্নগুলো করেন সেই উত্তর নিয়ে আসলে তিনি মূলত এই ষষ্ঠকের মধ্যে আসলে আলোচনা করে থাকেন। এরপরে হচ্ছে যে আসলে ভোল্টা ভাবের পরিবর্তন। পেত্রাগীয় সনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ভোল্টা আসলে অষ্টম পাঙ্গক্তির মানে শেষে, অষ্টম পাঙ্গক্তির শেষে এবং নবম পাঙ্গক্তি যা আছে সেটা শুরুতে আসলে নাটকীয় পরিবর্তন বা মোড় পরিবর্তন ঘটে, তাকে আসলে ইতালীয় ভাষায় ভোল্টা বলা হয়। কবি আসলে একটা মানে ভিত্তিক বিপরীত যে বা গভীরত্ব আসলে তৈরি করে এখানে। পেত্রাক আসলে তার সনেটগুলো মূলত প্রেম, আধ্যাত্মিকতা এবং মানুষের যে দ্বন্দ্ব, এইগুলো নিয়ে আসলে এই সনেটগুলো লিখতেন। বিশেষ করে যে তার মনশীলারা যে আসলে সনেটগুলো রয়েছে, এই সনেটগুলো হচ্ছে আসলে এইটার আসলে সবথেকে উপযুক্ত আসলে উদাহরণ। বাংলা সাহিত্যে আসলে এই পেত্রাকের যে সনেট রয়েছে, এই সনেটের আসলে প্রভাব বাংলা সাহিত্যে এই যে পেত্রাকীয় যে ঘটনার সনেটে প্রথম যে প্রবর্তন করেন আসলে তার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্তই আসলে বাংলাদেশের মানে সর্বপ্রথম কবি, যিনি এই ইতালীয়দের যে আসলে এই যে পেত্রাকের যে সনেট রয়েছে 14 পদে আসলে এই নীতিটাকে আসলে তিনি আসলে সর্বপ্রথম বাঙালি কবি থেকেই আসলে তিনি ব্যবহার করছেন। এর আগে আসলে কোনো বাঙালি কবি আসলে যেই পেত্রাকের যে সনেট রয়েছে এটাকে আসলে কোনোভাবে আসলে ব্যবহারই করেনি কোনো সময়। যেখানে তিনি বাংলা অক্ষরের মাত্রা বিরুদ্ধ এবং যে অক্ষর বিরুদ্ধ ছন্দ রয়েছে, এই সুশৃঙ্খল বিন্যাসকে চমৎকারভাবে আসলে এখানে মানিয়ে নিয়েছেন। মানে এই পেত্রাকীয় সনেট কেবল 14টি লাইনের একটি গাণিতিক কাঠামো নয়, এটি আসলে কবির সংক্ষিপ্ত অথচ ঘনীভূত যে অনুভূতির এক মানে শৈল্পিক বহিঃপ্রকাশ। কপোতাক্ষ নদ শব্দের অর্থ আসলে যে কবি আসলে লিখেছিলেন যে আসলে এই কপোতাক্ষ নদের আসলে প্রথম নামই হচ্ছে আসলে কপোতাক্ষ নদ। আমরা এই শব্দটাকে আসলে দেখব, এই শব্দটার অর্থ আসলে কি। কপোতাক্ষ এখানে দুটি শব্দ নিয়ে আসলে গঠিত। কপোত শব্দের অর্থ হচ্ছে যে আসলে কবুতর, এরকম শক্তি মানে বোঝাচ্ছে। আর এর সাথে হচ্ছে অক্ষী, এই শব্দ দুটি মিলে হচ্ছে যে আসলে অক্ষী মানে আবার হচ্ছে চোখ, মানে কবুতর চোখ। মানে এই কপোতাক্ষ শব্দটি আসলে এই যে দুটি শব্দ নিয়ে আসলে গঠিত, তার অর্থ হচ্ছে কবুতরের চোখ। এরপরে হচ্ছে যে তিনি যে আসলে এই কপোতাক্ষ নদ দ্বারা বুঝিয়েছেন যে এই কবুতরের চোখের মতো কিছু একটা, কবুতরের চোখের মতো কি কপোতাক্ষ নদ। মানে কপোতাক্ষ নদ মানে হচ্ছে যে কবুতরের চোখ, এবং নদ মানে হচ্ছে যে নদী, পানি। আসলে কপোতাক্ষ নদ বলতে কবি সেই কবুতরের চোখের মতো যে আসলে পানি, স্বচ্ছ পানি, এরকম বুঝিয়েছেন। যশোর জেলার উপর দিয়ে আসলে প্রবাহিত এই নদীটি কবির জন্মস্থান সাগরদাড়ি গ্রামের আসলে পাশ দিয়ে বয়ে গেছে। তিনি আসলে জন্ম নেওয়ার পর থেকে এই নদীর আশেপাশে বেড়ে উঠেছেন এবং এই নদীর আশেপাশ দিয়ে তার যে শৈশব এটা আসলে কাটাইছে। এখন আমরা জানবো এই যে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ আসলে কবিতাটির মূল ভাবার্থ আসলে কি বুঝিয়েছেন তিনি। কবিতাটিতে আসলে কবির গভীর দেশপ্রেম এবং যে তীব্র স্মৃতিকাতরতা, তিনি সেখানে যে গিয়েছেন, গিয়ে আসলে যে তিনি এই দেশকে বা এই দেশের মাটিকে, তার বিশেষ করে তার সাগরদাড়ি গ্রামের যে কপোতাক্ষ নদ রয়েছে, এই কপোতাক্ষ নদকে তিনি আসলে খুবই গভীরভাবে মিস করতে শুরু করেছিলেন ওখানে, যখন তিনি ওখানে আসলে এই যে ইংরেজি ভাষায় যে কবিতা লিখতে শুরু করেছিলেন। এই ইংরেজি ভাষার কবিতা লিখে আসলে তিনি যখন ইংরেজদেরকে আসলে এইরকমভাবে আকৃষ্টিত করতে পারতেছিলেন না, মানে তিনি কবিতা লিখতেছিলেন ইংরেজিতে বা কিন্তু আসলে তিনি মানুষের মনোরঞ্জন করতে পারতেছিলেন না ইংরেজদের। তো তখন তিনি আসলে এই যে দেশপ্রেম, তিনি যে সাগরদাড়ি গ্রামের যে কপোতাক্ষ নদের আশেপাশে যেই সময়গুলো আসলে কাটিয়েছেন, এই সময়গুলোকে আসলে তিনি খুবই মিস করতে থাকেন। তো এর পরিপ্রেক্ষিতে কবি মূলত এই কবিতাটি লিখেছেন।
তখন আসলে তিনি যে ফ্রান্সে আসলে বসবাস করতেছিলেন, তখন বিদেশের বৈভব চাকচিক্যর মাঝেও যে শৈশবের সেই অতি পরিচিত আসলে নদী কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদকে আসলে তিনি ভুলতে পারেননি। তার প্রতিনিয়ত আসলে মনে হচ্ছিল এই এত চাকচিক্য বৈভবশালী সেই বৃত্ত বৈভবপূর্ণ পরিবেশে তিনি বাস করার পরেও আসলে তিনি অনুভব করতেছিলেন যে পৃথিবীর আসলে বহু দেশে তিনি বহু নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদের মতো আসলে এরকম নদ তিনি কোথাও আসলে দেখেননি। আর তিনি শত চেষ্টার পরেও আসলে এই যে এই কপোতাক্ষ নদ, এরকম পরিবেশ সেই শৈশবের মতো কোনো কিছু আসলে তিনি খুঁজে পাচ্ছিলেন না। তাই এটাকে তিনি বারে বারে আসলে এই স্মৃতিটাকে তিনি আসলে মনে পড়তেছিল যখন তিনি আসলে যে ইংরেজি কবিতা দিয়ে ইংরেজদেরকে আকৃষ্ট করতে পারে না, তখন আসলে তার সেই শৈশবের তিনি যে কপোতাক্ষ নদ লিখেছেন, এই দেশের মানুষ যে তার কবিতাকে আসলে ভালোবেসেছে, এটার মর্ম আসলে তিনি তখন আসলে বুঝতে পারে। তিনি এই নদীর ধারাকে আসলে দুগ্ধ স্রোতরূপী হিসাবে বর্ণনা করেছেন কবিতাটিতে, যা পরম স্নেহে তাকে মাতৃভূমির সাথে বেঁধে রেখেছে। কবিতার শেষে আসলে কবির মনে এক সংশয় জাগে, তিনি কি কখনো আসলে এই কপোতাক্ষ নদটিকে আবার আসলে দেখতে পারবেন, নাকি উনি আসলে এই কপোতাক্ষ নদকে দেখার আগে আসলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বা কোনো কারণে আসলে তিনি কপোতাক্ষ নদকে আসলে দেখতে পারবেন কিনা, এরকম আসলে সংশয়ের মধ্যে তিনি তখন পড়ে যায়। মানে এতটাই সেই শৈশবের আসলে যে এই কপোতাক্ষ নদের আশেপাশে তিনি যে কাটিয়েছেন সময়গুলো, এই সময়গুলো থেকে তার এতটাই মনে পড়ে বা এতটাই আসলে তিনি এই স্মৃতিগুলোর প্রতি দুর্বল হয়ে পড়ে, তিনি আসলে তখন মনে পড়ে যে জীবনে শেষবারের মতো গিয়ে আসলে এই কপোতাক্ষ নদকে একটাবার দেখতে পারবো, নাকি আমি আসলে দেখার আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করব, নাকি আসলে এর আগে কপোতাক্ষ নদের কিছু একটা হবে, যে কপোতাক্ষ নদ এই জায়গা থেকে আসলে হারিয়ে যাচ্ছে, কপোতাক্ষ নদ মুছে যাচ্ছে আসলে দেশ থেকে, বা এরকম কোনো কিছু ঘটবে কিনা, এই জিনিসটা আসলে কবির তখন খুব বেশি করে মনে পড়ে। তাই তিনি আসলে কপোতাক্ষ নদের কাছে তখন একটা আসলে মিনতি করে আসলে এই লেখার মাধ্যমে, যে সে যেন এই নদীটিকে শেষবারের মতো আসলে দেখতে পারে। তাই কপোতাক্ষ নদকে তিনি আসলে একটা বন্ধুর মতো ভাবতেছেন, যে বন্ধু তুমি থাকো, বন্ধু মনে করে সে আসলে প্রবাস থেকে আসবে, আবার এই নদীটিকে আসলে দেখবে, এই জন্য মানে অনুরোধ করতেছে কবিতার মাধ্যমে, যে তোমাকে আমি অবজ্ঞা করেছি বন্ধু, তুমি আমাকে আসলে মাফ করে দাও, আমি তোমাকে আরেকবার দেখতে চাই। এরকমভাবে আসলে তিনি এই শেষে আসলে কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছে। কবিতাটি লেখার আসলে উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্য বা কোন প্রেক্ষাপটে পড়ে আসলে কবি এই কবিতাটি আসলে লিখলেন, কবির কেন মনে হলো যে এই কবিতাটি আসলে লেখা প্রয়োজন তার, তো এই কথা এই উদ্দেশ্যটা আসলে আমরা এখন আসলে ব্যাখ্যা করব। তো কবি আসলে সাধারণ কোনো উদ্দেশ্যে এই কবিতাটি আসলে লেখেননি, তিনি আসলে গভীর স্মৃতিকাতরতা, গভীর আসলে আবেগ নিয়ে এই কবিতাটি লিখেছেন। তো তীব্র স্মৃতিকাতরতা, কবি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, এবং কি যে ইউরোপ চলে গেলেন, তিনি তার এই দেশকে ছেড়ে সেই ইউরোপ চলে গেলেন, সেই উচ্চ বিলাসী একটা জীবনের আশায় তিনি ইউরোপ মহাদেশে চলে গেলেন, সেখানে আসলে ইংরেজিতে কবিতা লেখা শুরু করলেন। তো এই যে এই ইউরোপে যাওয়ার পরে আসলে তিনি বুঝতে পারলেন যে আসলে তিনি যে তার ধর্মকে ছেড়ে দিয়েছেন, আর তারপরে হচ্ছে যে বাংলায় কবিতা লেখা ছেড়ে তার অহংকারী মনোভাবের কারণে তিনি যে আসলে আবার ইংরেজিতে লেখা শুরু করলেন। এই যে ইংরেজিতে যে লেখা শুরু করলেন, এই ইংরেজিতে লিখে আসলে তিনি যে তাদের মনোরঞ্জন করতে পারলেন না, তখন আসলে তো কবি তীব্র স্মৃতিকাতরতায় আসলে পড়ে যায়, যে আমি আমার এই দেশকে ছেড়ে আসলাম, দেশকে ভাবলাম যে আমি দেশ আসলে আমাকে মূল্যায়ন করতে পারবে না, আবার যে বাংলা ভাষায় কবিতা লিখতাম সেই বাংলা ভাষাকে ছেড়ে আসলাম, সেই বাংলা ভাষাকে আমি বললাম যে বাংলা ভাষা আসলে আমার মূল্যায়ন করতে পারবে না, যেই ধর্মে আমি আসলে জন্ম নিয়েছিলাম সেই ধর্মকেও আমি পরিশেষে রেখে আসলাম, যে এই ধর্ম আসলে আমাকে মূল্যায়ন করতে পারবে না, এটা ভেবেই সে আসলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। এই যে এই বিষয়গুলো তিনি আসলে তখন বুঝতে পারে যে এই প্রত্যেকটা বিষয় আসলে তার ছিল অহংকারী মনোভাব, এবং তিনি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন। এই পথভ্রষ্ট আসলে এটার ক্ষমা তিনি তখন আসলে পাচ্ছিলেন না। তখন আসলে যে স্বদেশের মাটির প্রতি যে গভীর যে তার আসলে ভিতরে একটা আবেগ জন্ম নেয়, সেই গ্রামে ফেলে আসা যে কপোতাক্ষ নদের আশেপাশে তিনি অন্যতম সেই স্মৃতি যে ছুটে বেড়ায়, এগুলো আসলে তিনি তখন খুবই মানে ইয়াতে পড়ে যায়, আবেগে পড়ে যায়। তখন আসলে এই কবিতার মাধ্যমে তিনি আসলে যে দেশপ্রেম নিজের, তিনি যে আসলে দেশের প্রতি যে আসলে ফিরে আসতে চান,
এটা তিনি আসলে এখানে দেশের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, এটা আসলে তিনি এখানে ব্যক্ত করতে চেয়েছেন কবি। আসলে তার যে জন্মভূমির প্রতি আসলে ভালোবাসা, বিশেষ করে কপোতাক্ষ নদের প্রতি, যেখানে সেই মানে শৈশবকাল যে মানে করেছেন, শৈশবকাল যে আসলে তিনি এই কপোতাক্ষ নদের আশেপাশে কাটিয়েছেন, এটা আসলে তার এই কপোতাক্ষ নদের প্রতি সমুদ্রের চেয়েও বিশাল আসলে ভালোবাসা রয়েছে। এটাকে কবি মূলত এখানে আসলে মাইকেল মধুসূদন দত্ত আসলে বোঝাতে চেয়েছেন। মধুসূদন দত্ত প্রথম বাঙালি কবি যিনি বাংলা ভাষায় আসলে ইতালীয় যে এই সনেটটা রয়েছে, এটাকে আসলে তিনি পরিদর্শন করেন আসলে বাংলা লেখানির মাধ্যমে। এটাই আসলে প্রথম কবি। আসলে কপোতাক্ষ নদের প্রেক্ষাপট কি? আসলে এইখানে কবি আসলে যে সনেটের দুটি অংশ থাকে, একটা হচ্ছে অষ্টক এবং আরেকটি অংশ থাকে ষষ্ঠক। আসলে এই কপোতাক্ষ নদ এই সনেটের প্রথম অংশে আসলে মানে অষ্টকে তিনি কি বুঝিয়েছেন আর ষষ্ঠকে আসলে তিনি কি বুঝিয়েছেন, এই বিষয়টা এখন আমরা জানব। এইখানে এই কপোতাক্ষ নদের যে প্রথম 8টি পাঙ্গক্তি রয়েছে, মানে যে অষ্টক রয়েছে, এই অষ্টকে মূলত কবি আসলে তিনি মানে তার যে স্মৃতি সেটার বর্ণনা দিয়েছেন। তিনি যে কপোতাক্ষ নদের আশেপাশে ঘুরে বেরিয়েছেন, এই কপোতাক্ষ নদের আশেপাশে যে তিনি এর আগেও শৈশবে কবিতা বা এই যে স্মৃতি যে রয়েছে, এগুলোকে আসলে তিনি এই মানে অষ্টকে তিনি আসলে বর্ণনা করেছেন। এই স্মৃতিগুলোকে আবার তিনি আসলে কাতরভাবে মানে এখানে মনে করেছেন। আর ষষ্ঠক, এই ষষ্ঠক অংশে আসলে এই কপোতাক্ষ নদের ষষ্ঠক অংশে তিনি আসলে ক্ষমা চেয়েছেন। তিনি আসলে যেই দেশে মানে জন্ম নিলেন, আবার যেই কপোতাক্ষ নদের আশেপাশে ঘুরে বেড়ালেন, আসলে যেখানে যেই প্রকৃতি তাকে আসলে আলো বাতাস ছায়া অক্সিজেন দিয়ে আসলে বাঁচিয়ে রেখেছিলেন, যেই ভাষা তাকে আসলে জন্মের পর থেকে মানে বাঁচিয়ে রেখেছে, সেই ভাষার সাথে তিনি বেইমানি করেছেন। যেই ধর্মে আসলে জন্ম নিয়েছেন, সেই ধর্মের সাথেও বেইমানি করে সেই ধর্ম আসলে ত্যাগ করেছেন তিনি। আসলে যে এই বিষয়গুলোতে যে রয়েছে, এই ষষ্ঠকের মধ্যে তিনি এই প্রত্যেকটা বিষয় থেকে আসলে মানে ক্ষমা চেয়েছেন দেশের কাছে। আসলে তিনি এই কবিতার মাধ্যমে আসলে এটা একটা দলিল, কবিতাটি সে এই মাইকেল মধুসূদন দত্ত যে দেশকে ভালোবাসেন তার এটার একটা দলিল। তার ধর্ম বর্ণ, এরপরে হচ্ছে যে এই বাংলা ভাষা বা এই যে প্রকৃতি কপোতাক্ষ নদ, একে যে ভালোবাসে, এটার একটা দলিল তিনি আসলে প্রমাণ করেছেন। কপোতাক্ষ নদ আসলে কোনো মানে একটা নদীর বর্ণনা না, এখানে একজন প্রবাসী বাঙালির যেই আসলে তিনি যে শিখরে আসলে ফেরার যে আকুতি জানিয়েছেন, ক্ষমা প্রার্থনা যে করেছেন, আসলে এই কপোতাক্ষ নদ সেটারই আসলে যে মাতৃভূমির উপর দিয়ে তার যেখানে জন্ম নিয়েছেন, জন্মস্থান, যেই মাতৃভাষা, যেই ধর্ম রয়েছে, এগুলো আসলে বিশেষ করে যে মাতৃভূমি রয়েছে এর প্রতি যে নিঃস্বার্থ যে ভালোবাসা, এটারই একটা আসলে মানে প্রতীক, দলিল এটা। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। তো এটা হচ্ছিল আসলে পার্ট 1, মানে হচ্ছে যে এই কবিতাটি আসলে এত বড় যে ব্যাখ্যা বেশি আসলে একটা ভিডিওতে শেষ করা মানে সম্ভব নয়, এই জন্য এটা পার্ট 1। যদি আপনাদের সাড়া পাই তাহলেই আবার পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2তে থাকছে হচ্ছে কপোতাক্ষ নদের যে প্রত্যেকটা লাইন পাঙ্গক্তি রয়েছে, এটার আসলে ব্যাখ্যা নিয়ে, আসলে কোন লাইন দ্বারা কবি কি বুঝিয়েছেন। তো ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, আর আপনাদের কি সমস্যা রয়েছে আশা করি জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।